হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সামনে ধাতুবিদ্যার 3 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে তোমার সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে কি যে টপিকগুলো বলে দিই যে কী বিষয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে কি খনিজ বা আকরিক কী, খনিজ জিনিসটা কি, আকরিক জিনিসটা কি, খনিজ আর আকরিকের মধ্যে রিলেশনটা ব্যাপারটা কী আছে সেটা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে বিভিন্ন ধাতুর যে কপার আছে, আয়রন আছে, অ্যালুমিনিয়াম আছে, এদের আকরিকগুলোর নাম কি, তাদের সংকেত কী, সেইগুলো সম্বন্ধে আলোচনা করব। আর সেখান থেকে তারপর ইলেকট্রনের মতবাদ অনুযায়ী জারণ বিজারণ কী সেইগুলো আলোচনা করবো। ওকে, তার মানে আজকের ভিডিওটা কনসেপচুয়াল আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। এর আগের দুটো ভিডিও যেমন মুখস্থবিদ্যা ছিল, সেটা মুখস্থবিদ্যা অতটা নেই, এখানে একটু বুঝতে হয় তোমাকে একটু। ওকে, তাহলে প্রথমে আমরা আলোচনা করি প্রথমে খনিজটা নিয়ে কি, খনিজ জিনিসটা কি। ওকে, তোমরা হেডিং দাও আকরিক ও খনিজ, তার সাব হেডিং হিসাবে দিতে পারো কি খনিজ। খনিজ জিনিসটাকে আমরা বুঝো, খনিজ জিনিসটা কি। খনিজ জিনিসটা কী হচ্ছে, ধরো পৃথিবী আছে, কিছু কিছু ধাতু আছে, আমরা বলতে পারি কিছু কিছু আবার ধাতু আছে মুক্ত অবস্থায় পাওয়া যায়, কিছু কিছু ধাতু আছে কি মুক্ত অবস্থায় পাওয়া যায় না। যে মধ্যে ধাতু হচ্ছে যে সমস্ত মানে কিছু যেমন সোনা, রূপা, এই সমস্ত মূল্যবান ধাতুগুলো কি সামান্য একটু অশুদ্ধি থাকে, কিন্তু এটা মুক্ত অবস্থায় পাওয়া যায়, কম সক্রিয় বলে। কিন্তু যেগুলো অধিক সক্রিয় ধাতু আছে, যেমন হচ্ছে কপার আছে, আয়রন আছে, অ্যালুমিনিয়াম আছে, এইগুলোকে মুক্ত অবস্থায় ধাতু হিসাবে পাওয়া যায় না। এইগুলো কি হয় দেখবে, এইগুলো ভূগর্ভের পৃথিবীর গর্ভের ভিতরে থাকতে পারে, বা ভূপৃষ্ঠে বিভিন্ন ধাতুর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে একটা যৌগ রূপে অবস্থিত থাকে, এবং সেখান থেকে আমরা নিষ্কাশন করে মূল ধাতুটা বের করি। তাহলে এই ব্যাপারটা কি খনিজ, তাহলে আমরা কী করবো, কোনটা বলবো, যে পৃথিবীর ভিতরে বা তার ভূপৃষ্ঠে বিভিন্ন যৌগের সঙ্গে মিশে গিয়ে যে সমস্ত অজৈব ধাতুগুলো আছে, সেইগুলো কী হচ্ছে বিভিন্ন যৌগের সঙ্গে মিশে গিয়ে কী হচ্ছে, বা কি সামান্য অচেতন মিশে গিয়ে যেটা আমরা পাই সেইটাকে আমরা খনিজ বলি। তারপরে শুধু সিঙ্গেল ধাতু মানে শুধু অ্যালুমিনিয়াম আমরা পাই না, মানে তার সঙ্গে আরও অন্যান্য ধাতু থাকে বা আরও অন্যান্য যৌগগুলো থাকে, মিশে থাকে। তাহলে মিশে একটা যৌগ থাকে, সেই যৌগটাকে আমরা কী বলছি, খনিজ বলছি। খনিজটা তাহলে কি আমরা বলি না যে খনিজ তো ভাণ্ডার আমার আছে, তার মানে সেটাকে আমরা পৃথিবী থেকে বের করি। মানে এইগুলো কোথা থাকে, এইগুলো ভূগর্ভে, ম্যাক্সিমাম কি ভূগর্ভে থাকে, মানে পৃথিবীর ভিতরে মাটির ভিতরে মাটি খনন করে আমরা এগুলো বের করি। বা কিছু কিছু জায়গা আছে কি মাটির সঙ্গে মিশে থাকে, যে মাটি তার সঙ্গে মিশে সেই যৌগগুলো বা সেই মৌল ধাতুগুলো থাকে, সেখান থেকে আমরা নিষ্কাশন করি। তাহলে সিম্পলভাবে আকরিক সংজ্ঞাটা বলার আগে ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করি না। খনিজটা কি, খনিজ আমরা সেই জিনিসটাকে বলবো যেইগুলোকে আমরা পৃথিবী থেকে বের করি, পৃথিবীর কাছ থেকে সংগ্রহ করি, অন্য কোথা থেকে নয়, পৃথিবীর কাছ থেকে। হয় পৃথিবীর মাটি যে আছে, ভূপৃষ্ঠ থেকে মাটি যে আছে সেই মাটি থেকে নিষ্কাশন করে বের করি, বা পৃথিবীর মাটি খনন করে আমরা তার ভিতর থেকে বের করি, এইগুলো হচ্ছে খনিজ। তাহলে খনিজ আমার বলা হয় এগুলো সব খনিজ ভাণ্ডার, বা এগুলো খনিজ বলা হয় যেগুলো পৃথিবী থেকে আমরা কালেক্ট করি, বা পৃথিবী মাটি খনন করে সেখান থেকে খনন করি, এইটা হচ্ছে খনিজ। তাহলে এটাকে যদি আমি সংজ্ঞা আকারে সুন্দর করে বলতে যাই, তাহলে সেটা কী বলবো, ভূগর্ভে বা ভূপৃষ্ঠে ওকে যে প্রাকৃতিক জাত, মানে এগুলো সবই প্রাকৃতিক জাত যে প্রাপ্ত যে অজৈব পদার্থসমূহ আছে, তাদের মধ্যে যে এক বা একাধিক ধাতু থাকে বা ধাতুর যে যৌগ থাকে, সেগুলোকে আমরা বলি কি খনিজ। ওকে, তাহলে সংজ্ঞাটা লিখে দিই তোমাদের। তাহলে বলতে পারি কি ভূগর্ভে বা ভূপৃষ্ঠে প্রাপ্ত, কারণ আমরা ভূপৃষ্ঠে বা ভূগর্ভ থেকে পাবো এগুলো প্রাপ্ত প্রাকৃতিক জাত, এগুলো সবই প্রাকৃতিক জাত অজৈব পদার্থসমূহ যাতে এক বা একাধিক ধাতু, প্রধানত যৌগরূপে বা কখনো কখনো মুক্ত অবস্থায়
থাকে তাকে বা সেই যৌগগুলোকে বা বলতে পারি কি সেই যৌগকে খনিজ বলে। ওকে, তাহলে দেখো ব্যাপারটা কি হলো যে ভূগর্ভে বা ভূপৃষ্ঠে হয় মাটির ভিতরে খনন করে বের করব বা ভূপৃষ্ঠের সঙ্গে কিছু কিছু জায়গায় এমন মাটি থাকে সেখান থেকে আমরা অনেক কিছু মূল্যবান ধাতু পাই। ওকে, তা সেই সমস্ত ভূপৃষ্ঠে প্রাপ্ত প্রাকৃতিক জাত, যেটা প্রাকৃতিক কৃত্রিমভাবে কোনো তৈরি করা নয়, প্রাকৃতিকভাবে আছে ওইগুলো প্রাকৃতিক প্রাপ্ত অজৈব অবশ্যই হবে, এগুলো সব অজৈব হবে এবং কি পদার্থসমূহ যাতে এক বা একাধিক ধাতু থাকে, মূল্যবান ধাতু বা ধাতু বলতে পারি, এক বা একাধিক ধাতু বর্তমান থাকে তার মধ্যে। ওকে, প্রধানত যৌগরূপে মানে ধাতুগুলো কী অবস্থা থাকে, এগুলো যৌগরূপ অবস্থায় থাকে, এমনি নয় যে আলাদা অ্যালুমিনিয়াম আলাদা পেলে তুমি মানে আয়রন আলাদা করে পেয়ে গেলে, কপার আলাদা করে পেয়ে গেলে এরম, বা সালফার আলাদা করে পেলে এরম আলাদা করে পাবে না, সেগুলো একই কিছু কিছু আছে একই সব যুক্ত অবস্থা থেকে যৌগ উৎপন্ন করে, সেখান থেকেও নিষ্কাশন করি, তাহলে যৌগরূপে থাকে। আর কখনো কখনো মুক্ত অবস্থায় থাকে, যেমন কি রূপা, গোল্ড, ওকে, এই সমস্ত দিকে বা সোনা, যেগুলো আমরা সোনা বলি, সোনা রূপা, এগুলো কী হচ্ছে আমরা মুক্ত অবস্থায় পাই, কারণ কম সক্রিয়, মানে যেগুলো কম সক্রিয় আছে সেইগুলো আমরা মুক্ত অবস্থায় পেতে পারি এবং তার সঙ্গে কিছু অশুদ্ধি থাকে। ওকে, তাহলে কখনো কখনো মুক্ত অবস্থায় প্রধান যৌগরূপে এবং সামান্য অশুদ্ধিও থাকে, এটা অবশ্যই লেখা হয় না, তোমরা এটা লিখে নেবে যে এর সঙ্গে যৌগরূপে এবং কিছু অশুদ্ধির সঙ্গে মিশে থাকে, কিছু অশুদ্ধি থাকবে তার সঙ্গে, যেমন কিছু কিছু অশুদ্ধি থাকে যেগুলো আমরা নিষ্কাশন করার জন্য বিভিন্ন রকম রিয়াকশন করিয়ে থাকি, সেরকম কিছু অশুদ্ধির সঙ্গে যুক্ত অবস্থা থাকে, তাদের আমরা কি বলি যৌগ, সেই সমস্ত যৌগকে কী বলবো আমরা খনিজ বলবো। তাহলে খনিজ হচ্ছে কি, প্রথম হচ্ছে খনিজের কনসেপ্টটা কি, যেটা ভূগর্ভ থেকে পাবো বা মাটি খনন করে পাবো বা মাটির সঙ্গে মিশে অবস্থাতে থাকবে, আর সেটা কি থাকবে বিভিন্ন ধাতু একে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করবে এবং তার সঙ্গে কিছু অশুদ্ধি থাকবে, সেইগুলোকে আমরা বলবো কি খনিজ বলবো। ওকে, তো আসলে তুমি খনিজের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমার। নেক্সট এবার আলোচনা করে আকরিক ব্যাপারটা কি, তাহলে এই খনিজ থেকেই আকরিকের কনসেপ্টটা আসবে। তাহলে কোনগুলোকে আমরা আকরিক বলবো সেটা জানি, তা আমরা যে ধাতু অ্যাকচুয়ালি পাই আকরিক থেকে পাই, খনিজ থেকে নয়, আকরিক থেকে পাই, সমস্ত খনিজ থেকে পাই না, আকরিক থেকে পাই। এবারে কোনটাকে আমি আকরিক বলবো সেইটার একটা ব্যাপার। তাহলে নেক্সট হেডিং দাও আকরিক। ওকে, আকরিক কি, এটা খুব সহজ ব্যাপার, যে সমস্ত খনিজ থেকে সহজভাবে লাভজনক উপায়ে উচ্চমানের ধাতুগুলো নিষ্কাশন করা হয়, সেই সমস্ত খনিজগুলোকে বলা হয় আকরিক। মানে সমস্ত ধরো আমার অ্যালুমিনিয়ামের অনেক কটাই আকরিক আছে, সেখান থেকে ধরলাম বক্সাইট আছে আর চায়না ক্লে আছে, তাহলে ধরলাম বক্সাইট থেকে আমি ইজিলি পাচ্ছি, তাহলে সহজে আমরা অ্যালুমিনিয়াম পাচ্ছি, কিন্তু চায়না ক্লে থেকে পাচ্ছি না, তাহলে কোনটা আকরিক হবে, যেখান থেকে সহজে পাবো সেটা হচ্ছে বক্সাইট। তাহলে কি বললাম, তাহলে সংজ্ঞাটা কী হবে এটা দেখে নাও, যে সমস্ত খনিজ থেকে, সমস্ত খনিজ আছে, ওকে, তাহলে আমি একটা খনিজ থেকে আমি অ্যালুমিনিয়াম পেতে যাই, তাহলে ওর মধ্যে যেই খনিজ থেকে আমি সহজভাবে লাভজনক উপায়ে, মানে কম খরচ, সোজা কথা কম খরচে এবং উঁচু মানের ধাতুগুলি নিষ্কাশন করা হয়, তাকেই বলবো কি আমরা আকরিক। তাহলে সংজ্ঞাটা লিখে দিই, যে সমস্ত খনিজ থেকে সহজভাবে ও লাভজনক উপায়ে, বা তুমি কম খরচে বলতে পারো, লাভজনক উপায় বা কম খরচে লাভজনক উপায়ে যে উঁচু মানের ধাতু নিষ্কাশন করা যায় তাকে, সেই সমস্ত ধাতু খনিজকে করা যায়, সেই সমস্ত খনিজকে আকরিক বলে। ওকে, সেই সমস্ত খনিজকে আকরিক বলে। যেখানে খুব সিম্পল একদম কনসেপ্ট আছে, তার মানে সমস্ত খনিজ আছে, ধরো ওকে, ধরো আমি এখানে একটা খনিজ আছে, এখানে একটা খনিজ আছে, এখানে একটা খনিজ আছে, তো এ বি
সি। তিনটে খনিজের মধ্যে এক্স একটা মূল্যবান ধাতু আছে, তিনটের মধ্যেই আছে। তো এখান থেকে খুব সহজেই আমি এক্স ধাতু পেতে পারি, কিন্তু বি সি থেকে যখন আমি পেতে চাইছি সেখানে অনেক জটিল পদ্ধতি হচ্ছে এবং সেখান থেকে অনেক খরচাও বেশি হচ্ছে। তাহলে এ বি সি এর মধ্যে এক্সের কোনটা আকরিক, সেটা হবে কি এ, কারণ এখান থেকে আমি সহজে পাচ্ছি। এই তিনটি খনিজ, ওকে, তিনটি আমার খনিজ, তিনটি খনিজ, কিন্তু তিনটের মধ্যে কোনটা আকরিক, সেটা হচ্ছে এ। তবে যার থেকে আমি সহজেই ধাতু পাবো সেইটা হচ্ছে আমার আকরিক হবে। তার সংজ্ঞাটা দেখে নাও। তা যে সমস্ত খনিজ থেকে সহজভাবে ও লাভজনক উপায়ে উঁচু মানের ধাতু নিষ্কাশন করা যায় সেই সমস্ত খনিজকে বলা হয় কি আমার আকরিক। এক্সাম্পল দিয়ে দিই, যেটা বলছিলাম তোমাদের, সেটা হচ্ছে কি অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়াম দুটো খনিজ নিয়ে আলোচনা করব। অ্যালুমিনিয়ামের হচ্ছে দুটো খনিজ আমি আলোচনা করব। অ্যালুমিনিয়ামের এলের দুটি খনিজ, ওকে। তা দুটি খনিজ কি, এক নম্বর আমি দিলাম কি এখানে বক্সাইট। বক্সাইট এর সংকেত কি Al2O3.2H2O, ওকে, এটা আছে। আর দু নম্বর কি, দু নম্বর হচ্ছে কি হলাম চায়না ক্লে। চায়না ক্লে, চায়না ক্লের সংকেত কি আছে দেখে নাও Al2O3.2SiO2.2H2O। তাহলে আমি এর মধ্যে বক্সাইট আর চায়না ক্লের মধ্যে কোনটা আমার আকরিক হবে? এই দুটো হচ্ছে খনিজ, ওকে, এই দুটি হচ্ছে খনিজ। বক্সাইটও অ্যালুমিনিয়ামের খনিজ আর চায়না ক্লেও অ্যালুমিনিয়াম খনিজ, কারণ দুটোর মধ্যে অ্যালুমিনিয়াম বর্তমান আছে, দুটোর মধ্যে অ্যালুমিনিয়াম আছে। তাহলে দেখা যায় যে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করার জন্য বক্সাইট ব্যবহার করা হয়, চায়না ক্লে ব্যবহার করা হয় না, কারণ বক্সাইট থেকে সহজভাবে অ্যালুমিনিয়াম পাওয়া যায়। তাহলে এবং কম খরচ। তাহলে পুরো কি বলতে পারি কি এখানে যে বক্সাইট থেকে সহজভাবে এবং কম খরচে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়, নিষ্কাশন করা যায় বলে বক্সাইটকে অ্যালুমিনিয়ামের আকরিক বলে। দেখেন খুব সহজে বলতাম। তাহলে আমি কি পাচ্ছি, অ্যালুমিনিয়াম ধাতু আমি নিষ্কাশন করতে চাইছি। তাহলে এইগুলো ম্যাক্সিমাম কি ইন্ডাস্ট্রিতে ব্যবসার ক্ষেত্রে কাজে লাগবে, বড় বড় ফ্যাক্টরি আছে সেখান থেকে ধাতু নিষ্কাশন করে যেটা সাপ্লাই করা। তো আমি কি চাইবো, আমি যদি একটা কোম্পানি চালাই, একটা ফ্যাক্টরি চালাই, সেখানে কি চাইবো যে এই ধাতুটা আমি কালেক্ট করব। তাহলে নিশ্চয়ই আমি চাইবো না যে খরচা বেশি করব আর কম জিনিস পাবো, এটা কখনো চাইবো না। আমি চাইবো যে মিনিমাম খরচ হবে, প্রসিডিওর বেশি হাইফাই না হোক, যাতে লেবার বেশি না লাগুক, কম মানে একটু সহজ পদ্ধতি হবে, সেখান থেকে যাতে ধাতুটা আমি কালেক্ট করতে পারি। তাহলে এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চায়না ক্লেতে যদি আমি অ্যালুমিনিয়াম বের করতে, সেখানে পদ্ধতি অনেক জটিল আছে আর সেখানে খরচও অনেক বেশি আছে। তার তুলনায় যদি বক্সাইট থেকে আমি অ্যালুমিনিয়াম পেতে চাই, তাহলে বক্সাইটের ক্ষেত্রে হচ্ছে সহজভাবে এবং খুব খরচাও কম হবে, সেখান থেকে আমি অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে চাই। তাহলে আমি যদি একটা ইন্ডাস্ট্রির মালিক হয়, তাহলে আমি কি কোনটা চাইবো, এই বক্সাইট ইউজ করতে চাইবো না চায়না ক্লে ইউজ করতে চাইবো? তাহলে অবশ্যই আমার ফার্স্ট চয়েস থাকবে কি বক্সাইট। তাহলে বক্সাইট হচ্ছে কি, যেহেতু বক্সাইট থেকে আমি ধাতু কালেক্ট করছি, তাহলে বক্সাইট হচ্ছে কি আকরিক। তাহলে বক্সাইটটা কি হবে, অ্যালুমিনিয়ামের আকরিক হবে। তাহলে যদি বলি অ্যালুমিনিয়ামের দুটি খনিজের নাম কি, সেটা হতে পারে বক্সাইট, চায়না ক্লে, দুটি হবে খনিজ। কিন্তু যদি বলি অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম বললো, তাহলে আমরা কি বলবো, সেটা মানে হচ্ছে বক্সাইট বলবো, কারণ এইটা থেকে আমি সহজে পেতে পারি। তাহলে এখান থেকে বলতে পারি যত রকম মানে আছে, আমার সমস্ত যাকে আমি আকরিক বলছি সেইটাও খনিজ, কিন্তু সব খনিজ কিন্তু আকরিক নয়। তাহলে এখান থেকে আর একটা কথা চলে আসে যে সব আকরিক খনিজ হলেও সব খনিজ কিন্তু আকরিক নয়। এটা ভালো করে মনে রাখবে, সব আকরিক খনিজ কিন্তু সব খনিজই আকরিক নয়, ওকে। তাহলে এটা তোমাদের আর একটা লোহার ক্ষেত্রে দেখাতে পারি, যেমন তোমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বললাম, লোহার ক্ষেত্রে বলতে পারি। লোহার ক্ষেত্রে আমি দুটো তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি, দুটো খনিজের।
তাহলে হচ্ছে আমি ধরলাম এখানে লিখলাম কি এফি। এফি এর দুটি খনিজ, এক নাম হচ্ছে কি রেড হেমাটাইট, রেড হেমাটাইট, সংকেত কি আছে Fe2O3। ওকে, আর একটা আছে কি আয়রন পাইরাইটিস, আয়রন পাইরাইটিস। ওকে, তাহলে সংকেত কি Fe2। এবার দেখে নাও রেড হেমাটাইট আর আয়রন পাইরাইটিস থেকে দুটোর মধ্যে দেখুন লোহা বর্তমান আছে, আয়রন আছে। তাহলে এর কাছ থেকে হচ্ছে কি সব থেকে ইজিভাবে যদি আমি লোহা নিষ্কাশন করতে যাই সেটা হচ্ছে কি রেড হেমাটাইট থেকে। রেড হেমাটাইট থেকে খুব সহজেই এবং কম খরচে আয়রন বা লোহা নিষ্কাশন করা যায়। তাহলে এই দুটোর মধ্যে কোনটা আকরিক হবে, সেটা হবে কি রেড হেমাটাইট হচ্ছে আকরিক, তাই না? তাহলে যদি বলি লোহার দুটি আকরিকের খনিজের নাম কি, সেটা হচ্ছে রেড হেমাটাইট, আয়রন পাইরাইটিস, কিন্তু লোহার আকরিক কোনটা, সেটা হচ্ছে কি রেড হেমাটাইট। কারণ কি, যদি বলে রেড হেমাটাইটকে আমরা কেন লোহার আকরিক বলি, সিম্পল উত্তর হবে কি যে আয়রন রেড হেমাটাইট থেকে খুব সহজভাবে এবং অল্প খরচে বা লাভজনক উপায়ে লোহা বা আয়রন পাওয়া যায় বলে যে রেড হেমাটাইটকে বলা হয় কি লোহার আকরিক। একদম সিম্পল উত্তর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট কপার, আয়রন, জিঙ্ক এবং অ্যালুমিনিয়ামের কিছু আকরিক, তাদের আকরিকের নাম এবং সংকেত সহ তোমাদের দেখাচ্ছে। ওকে, তো প্রথম যেটা আলোচনা সেটা হচ্ছে লোহার ক্ষেত্রে, আয়রনের ক্ষেত্রে আয়রনের আকরিক নাম, ধাতু কী আছে এবং এর আকরিক কী কী হতে পারে সেটা তোমার দেখাচ্ছে। তাহলে প্রথমে লিখছি এটা কি ধাতু, প্রথমে হচ্ছে লোহা। ওকে, এফি। ওকে, এফির আমরা কী করবেন, এর আকরিক, এফির আকরিকের নাম হচ্ছে আকরিক। এফির আকরিক বলতে পারি কি, এক নম্বর হচ্ছে কি যে রেড হেমাটাইট, যেটা বলছিলাম রেড হেমাটাইট, হেমাটাইট এর সংকেত কি Fe2O3। ওকে, রেড হেমাটাইট। তারপর হচ্ছে কি ম্যাগনেটাইট, ম্যাগনেটাইট, ম্যাগনেটাইট এর সংকেত কি আছে দেখে নাও Fe3O4। ওকে, নেক্সট কি 3 নম্বর আছে বলতে পারি একে, সেটা স্প্যাথিক আয়রন, স্প্যাথিক আয়রন, আয়রন। ওকে, স্প্যাথিক আয়রন এর সংকেত কি FeCO3। ওকে, তাহলে লোহার 3টে আকরিক আছে, এই 3টে আকরিক থেকে আমরা সহজভাবে লোহা পেতে পারি। একটা হচ্ছে রেড হেমাটাইট, দ্বিতীয় হচ্ছে ম্যাগনেটাইট, আর 3 নম্বর হচ্ছে কি স্প্যাথিক আয়রন। রেড হেমাটাইটের সংকেতটা কি Fe2O3, আর ম্যাগনেটাইট আছে Fe3O4, আর স্প্যাথিক আয়রন হচ্ছে FeCO3। এই সংকেতগুলো একটু মুখস্থ রাখবে, জানি খুব কষ্টকর সংকেতগুলো মুখস্থ রাখা, কিন্তু কিছু করার নেই, এগুলো মুখস্থ করতে হবে। বাই চান্স যদি MCQ কোশ্চেন দিয়ে দেয় সংকেত সহকারে তখন মুশকিল হয়ে যায়। যদি নাম না দিয়ে নর্মালি নাম দিয়ে দেয়, ওকে কোনটা কার আকরিক চেনো, তো সেখানে নামটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে দেয়, কিন্তু বাই চান্স যদি সংকেতটা বলে দেয় তখন সমস্যা হতে পারে। সেই জন্য সংকেত সহকারে মুখস্থ রাখার চেষ্টা করবে। তো নেক্সট আমরা যেই ধাতু নিয়ে আলোচনা চলেছে কপার, কপারের আকরিক। ওকে, তার নেক্সট হচ্ছে কি Cu এর আকরিক। তাহলে এর প্রথম আকরিকটার নাম কি হচ্ছে কপার পাইরাইটিস, কপার পাইরাইটিস। ওকে, তাহলে সংকেত কি, সংকেতটা ভালো করে মনে রাখবে Cu2s ডট, ওকে Cu2s ডট Fe2S3, বা এটা মনে রাখবে কি CuFeS2। ওকে, তাহলে কপার পাইরাইটিস সংকেত কি Cu2s Fe2S3 বা CuFeS2। আর নেক্সট কি হচ্ছে কপার গ্লান্স, 2 নম্বর আকরিক হচ্ছে কি কপার গ্লান্স, কপার গ্লান্স সেটা কি, তার সংকেত খুব সহজ Cu2s। ওকে, Cu2s হচ্ছে কি কপার গ্লাস। আচ্ছা, এটাকে আমি তাহলে এই থার্ড প্যাকেট লিখে দিচ্ছি কপার গ্লাস। নেক্সট 3 নম্বর আকরিক কি ম্যালাকাইট, ম্যালাকাইট, ম্যালাকাইটের সংকেত ভালো করে মনে রাখবে, দেখে নাও Cu, একে থার্ড প্যাকেট আমি লিখছি এখানে CO3 ডট CuOH এর হোল 2।
ওকে, যৌথ যৌগ গঠন করে এগুলো। তাহলে ম্যালাকাইটের সংকেত কি CuCO3.CuOH এর হোল 2। আর নেক্সট হচ্ছে কি কিউপ্রাইট, সেটা সংকেতটা কী মনে রাখবে, সেটা হচ্ছে কি থার্ড ব্র্যাকেট দিচ্ছি আমি এখানে Cu2O। তাহলে টোটাল কপারের 4টে আকরিক এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে, সেই নামগুলো কী কী দেখে নাও। কপার পাইরাইটিস Cu2S, Fe2S3 বা CuFeS2। ওকে, এটা নেক্সট কী আছে কপার গ্লান্স সংকেত কি Cu2S, শুধু Cu2 আছে কপার গ্লান্স। আর ম্যালাকাইটের CuCO3.CuOH এর হোল 2। আর কিউপ্রাইট হচ্ছে কি Cu2O। ওকে, তো দেখে না খুব এটা 2-3 বার মুখস্থ করবে, তো খুবই আর মুখস্থ করার পর লিখবে, যেটা যখনই পড়বে একটা আকরিক প্রথমে আয়রনের পড়লে তারপরে কপারের পড়লে পড়ার পর ওটাকে লিখবে, মুখস্থ হয়ে গেছে, লেখা যখন হয়ে গেল আবার পড়বে নেক্সটটা আবার লিখবে। তো পড়া লেখা দুটো একসঙ্গে করে, শুধু মুখস্থ করে গেলে ভুলে যাবে। ম্যাক্সিমাম ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স বা ম্যাথ যাই বলো, যে তোমরা অনেকদিনই এটা হয়, স্টুডেন্টরা অনেকদিনই বলে যে স্যার পড়ার পরও ভুলে যাচ্ছি। এইটা এই কারণ হয় যে লেখা প্র্যাকটিস নেই বলে। বেশি বেশি করে লিখবে, যেটা পড়বে সেটা লিখবে, দেখবে ঠিক তোমার মনে চলে আসবে। এটা মনে হবে অবশ্যই, লেখার পরও মনে হয় যে ভুলে যাচ্ছি, কিন্তু একবার লিখতে বসবে দেখবে আবার সেটা তুমি লিখতে পারছো। সেই জন্য পড়বে আর লিখবে, দুটোই কাজ করবে। তো নেক্সট আমরা যেটা আকরিক নিয়ে আলোচনা করবো যার, সেটা হচ্ছে জিঙ্কের আকরিক। Zn এর আকরিক। তাহলে প্রথম আকরিকটা কি আছে জিঙ্ক ব্লেড। ওকে, ZnS, এটা হচ্ছে জিঙ্ক ব্লেড। 2 নম্বর হচ্ছে কি ক্যালামাইন। এর সংকেতটা মনে রাখবে ভালো করে ZnCO3। আর 3 নম্বরটা কি, সেটা হচ্ছে জিঙ্কাইট। এটা সংকেতটা খুব সহজ আছে, দেখে নাও ZnO। জিঙ্কাইট ZnO, জিঙ্ক ব্লেড ZnS, এই দুটো দেখো সিমিলার আছে, এখানে S আছে এখানে O আছে। তাহলে জিঙ্ক ব্লেড বললেই S বলবে ZnS, আর জিঙ্কাইট বললে ZnO। ওকে, তাহলে আর ক্যালামাইন হচ্ছে কি ZnCO3। তো নেক্সট এবং লাস্ট যে আকরিকটা আছে সেটা হচ্ছে কি অ্যালুমিনিয়ামের একটা আকরিক তোমাদের বলে দিয়েছি, সেটা হচ্ছে কি বক্সাইট। নেক্সট হেডিং দাও হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। পড়াশোনাটা এমনভাবে করো যে যখনই আমার ক্লাস থেকে পড়বে, পড়া মুখস্থ হওয়ার পর অন্য কাউকে যাতে পড়াতে পারো। আর সবথেকে বেস্ট হবে কি তুমি এটা পড়ার পর তোমার যেই সমস্ত বন্ধুগুলোর দেখবে তারা বুঝতে পারছে না, পড়তে পারছে না ঠিকমতো, তাদেরকে বোঝাবে। দেখবে তুমি তাদেরকে বোঝাতে গেলে তোমার আরও ভালোভাবে তুমি বুঝতে পারবে। আমার বিশেষ করে আমি যখন নিজের স্টুডেন্ট ছিলাম, সেখানটা যতভাবে বুঝেছি তার থেকে আরও বেস্ট বুঝেছি যখন আমি পড়াতে শুরু করেছি। সেজন্য তুমি যখন পড়াবে, যখন যেটা বুঝবে, পড়ার পর যখন তুমি এটা অন্যজনকে বোঝাতে চাইবে, দেখবে তখন তোমার অটোমেটিকলি ব্রেনটা আরও শার্প হয়ে যাবে, আরও খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আর চেষ্টা করবে যখনই কাউকে যদি বোঝাও তুমি বিভিন্ন রকম এক্সাম্পল দেবে, এর সামঞ্জস্যপূর্ণ প্র্যাকটিক্যাল যে সমস্ত এক্সাম্পল আছে দেখবে আস্তে আস্তে তোমার আইকিউটা অনেক বেড়ে যাবে। ওকে, তো লাস্ট অ্যালুমিনিয়াম আকরিক কী আছে দেখে নাও। তাহলে অ্যালুমিনিয়ামের প্রথম আকরিকটা কী আছে দেখে নাও, আমরা এটা বলেছিলাম, এটা সেটা হচ্ছে বক্সাইট। তাহলে সংকেত কি Al2O3.2H2O। ওকে, এটা হচ্ছে বক্সাইট। দ্বিতীয় নম্বর আকরিক হচ্ছে গিপসাইট। ওকে, দেখো নামগুলো খুব সহজেই মুখস্থ রাখবে, বক্সাইট, গিপসাইট। সেটা সংকেতটা কি, সংকেতটা সিমিলার আছে, দেখো Al2O3.3H2O। দেখুন সিমিলার আছে, জাস্ট এখানে 2H2 হবে, এখানে 3H2 হবে। 3 নম্বরটা কী আছে দেখে নাও, ক্রায়োলাইট। ওকে, এর সংকেতটা কী আছে দেখে নাও AlF3.3NaF। ওকে, শুধু এটা একটু আলাদা আছে, সংখ্যাটা বাদ বাকি সব এটা ইজি আছে। তাহলে অ্যালুমিনিয়ামের 3টে আকরিক আছে, একটা হচ্ছে বক্সাইট, গিপসাইট, ক্রায়োলাইট। এইভাবে মুখস্থ বক্সাইট, গিপসাইট, ক্রায়োলাইট। ওকে, এবার বললে খুব সহজই হয়ে যাবে। তাহলে বক্সাইট, গিপসাইট, ক্রায়োলাইট। বক্সাইটের সংকেত কি Al2O3.2H2। এর সম্পর্কে এইটা মুখস্থ হবে Al2O3.3H2 হলে গিপসাইটে যাবে। আর ক্রায়োলাইট কি AlF3, F3 তা 3NaF।
ওকে, AlF3 3NF। ওকে, তাহলে দেখেন টোটাল এখানে খনিজ এবং আকরিক কি সেটা বললাম, এবং অ্যালুমিনিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার এবং এফির আকরিক নামগুলো বললাম, এগুলো ভালো করে মুখস্থ রাখবে। তো আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে। যদি বুঝতে পারো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে। আর নেক্সট ভিডিওতে তোমার সাথে আলোচনা করবো ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ বিজারণ কি, জারক বিজারক আর থার্মিট পদ্ধতির সাহায্যে কীভাবে ধাতু নিষ্কাশন করায়, এই সমস্ত বিষয় নিয়ে নেক্সট ভিডিওটা আলোচনা করবো। ওকে, এবং যদি তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটা প্রেস করবে, কারণ এখানে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের ক্লাস আপলোড করে থাকি। আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।